তখন প্রায় মধ্যরাত্রির বেশি, রাত্রি 2টো বেজে গেছে। প্রসাদ ঘুম থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছিলই দেখে সারদা বিছানায় নেই। কিন্তু সে একটুও ঘাবড়ায় না। সে শান্ত মনে জানলার দিকে চেয়ে দেখে সারদা জানলার কাছে দাঁড়িয়েছিল। জানলার থেকে বাইরে সে লতানো ঝিঙে গাছের দিকে চেয়ে দাঁড়িয়েছিল, তাতে ঝিঙেও ছিল না। তা দেখে এতবার বোঝানোর পরেও সারদা বোঝে না। দিন রাত শুধু এই একই কাজ। বৌমা একটা ঝিঙে গাছ লাগিয়েছে কিনা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেটাকেই দেখতে থাকে। এ কথাটা ভেবে সে বাথরুমের দিকে চলে যায়। কিন্তু তখনও সারদা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছটিকে দেখেই যাচ্ছিল। বৌমা বলেছিল এই গাছটায় নাকি কিছু বিশেষতা আছে, তাই সে এই গাছটিকে নিজের বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। কিন্তু বুঝে উঠতে পারছি না যে এই গাছটাতে এখনো একটাও ঝিঙে হলো না। আসল ব্যাপারটা কি? এরকমটা সারদা ভাবছিলই, ততক্ষণে প্রসাদ সারদার কাছে আসে। হ্যাঁ গো সারদা, তুমি কি করছোটা কি সেটা তুমি আদেও জানো? আরে আমাদের বৌমা একটা ঝিঙে গাছ লাগিয়েছে, সেটাই আমি দেখছি। দেখছো সেটা ঠিক আছে, কিন্তু আদেও কি জানো যে ঘড়িতে কটা বাজে? 11টা বাজছে হয়তো, নয়তো 12টা হবে। না 11টা না 12টা, রাতের এখন 2টো বাজছে। তাই বুঝি? এই ঝিঙে গাছটাকেই দেখছিলাম, ভাবছিলাম এতদিনেও একটা ঝিঙে হলো না। এই দেখতে দেখতে বুঝতেই পারিনি কখন 2টো বেজে গেছে। ঠিক আছে সারদা, কালকে গিয়ে গাছটাকে জিজ্ঞাসা করে আসবো, এখন ঘুমিয়ে পড়ো। প্রসাদ এই কথাটি ঠাট্টার ছলে বলে। সারদা বুঝতে পারে না যে সে ঠাট্টা করছে। সে মনে মনে ভীষণ আনন্দিত হয়। আরে বাহ, এই ঝিঙে গাছটা কথাও বলে নাকি? তাহলে বলো না ওকে আমার সাথে কথা বলতে। চলো আমরা দুজনে গিয়ে ঝিঙে গাছটার সাথে কথা বলে আসি। সারদা, এ আবার কি রকমের পাগলামি? তুমি আগে সব বন্ধ করো তো। এতে পাগলামের কি আছে গো? হ্যাঁ, বৌমা আমাদের ঘরে এসে 10 বছর হয়ে গেছে, তার বাচ্চাও হয়ে গেছে। সময় পাল্টাচ্ছে, বিভিন্ন রকমের গাছ হচ্ছে, শুকুচ্ছে, আবার নতুন গাছ জন্ম নিচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি বলতে কি চাও? আমাদের বৌমা এই গাছটি নিজের বিয়ের সময় বাপের বাড়ি থেকে এনেছিল। তখন থেকে এই গাছটি যেমনকা তেমন আছে, কখনো এতে কোনো ফুলও আসেনি আর ফলও আসেনি। আর দেখতে পাচ্ছ না কিভাবে সারা বাগানে এটা ছড়িয়ে আছে। এখন যদি তোমার সাথে বসে আমি ঝিঙের গল্প করি, তাহলে কালকে আমাকে আর সকালে অফিস যেতে হবে না। আমি ঘুমোতে চললাম, তুমি বরঞ্চ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকো। হ্যাঁ, একথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায়। তখনও সারদা দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার কাছে ওই ঝিঙে গাছটিকেই দেখে যাচ্ছিল। পরের দিন রবিবার ছিল। প্রসাদ একটু বেশি করে ঘুমোয় আর দেরি করে ঘুম থেকে উঠে বেরিয়ে আসে। বাচ্চারা খেলা করছিল, কিন্তু সারদা সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিঙে গাছটিকে দেখছিল। আজকে এর ঝিঙে গাছের ওপর পাগলামিটা আমাকে শেষ করতেই হবে। এরকমটা ভেবে সে ঘরের ভেতরে চলে যায়। এরকমটা ভেবে সে একটা স্টুল নিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। স্বামীর হাতে স্টুল দেখে সারদা তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা নিয়ে কেন এলে গো? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়চারি না করে ভালোভাবে এই স্টুলের ওপরে বসে বসে তুমি দেখো। রাতে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, সকালে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। খাবার খেতে খেতে তুমি এটার উপরে বসে বসে দেখো। এমনকি এখানেই বসে বসে তুমি সব কাজ সেরে ফেলো। আমার সাথে এরকমের ঠাট্টা করবে না। একথা বলছিলই ততক্ষণে অনামিকা গরম গরম ইডলি বানিয়ে তাদের জন্য সেখানে নিয়ে আসে। হ্যাঁ গো বৌমা, এই ঝিঙে গাছটা তুমি বাপের বাড়ি থেকে কেন এনেছিলে, এ কথাটা শাশুড়ি মাকে বলো না কেন? ওহো বাবা, এবার আপনি আর আপনার ছেলে অফিস চলে যাওয়ার পরে মা সারা দিন আমাকে এই প্রশ্ন করে করেই মাথাটা খেয়ে নেয়। ঠিক সেই সময় অনামিকার স্বামী রমেশও সেখানে এসে পড়ে। অনামিকা, তার মানে তোমার মাথায় এখন আর কিছুই নেই? মা যদি এভাবে সারা দিন আমার মাথা খেতে থাকে তাহলে আমি কি আর বলবো বলো। আমি যখন বাচ্চা ছিলাম তখন দেখেছিলাম বাগানে একটা চকচক করা ঝিঙে গাছ, তাই জন্য সেখান থেকে ওই বীজ তুলে এনে আমি আমার শ্বশুর বাড়িতে এনে পুঁতে দিয়েছিলাম। প্রত্যেক দিন আমি এই গাছে জল দিই, গাছের সাথে কথাও বলি, তাই সময়ের সাথে সাথে এই গাছটির ওপরে আমার খুব টানও হয়ে গেছে। এসব কথা আমাকে বলো না বৌমা।
আমার কথাটা ভালো করে শুনুন তো বাবা। এই জন্যই আমার বাড়ি থেকে গাছটা নিয়ে এসে এখানে পুঁতেছিলাম। 10 বছর আগে এনেছিলাম, আর 10 বছর ধরে একথাই বলছি। তাও তোমার শাশুড়ি মা তোমার কথায় কান দেন না? একদম না বাবা। বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পরে, আপনি আর আপনার ছেলে অফিস যাওয়ার পরে আমি সেলাই শেখার জন্য যেতে চাই। ভালো কথা বৌমা, অন্তত তোমার ঝিঙে পাগল শাশুড়ি মার চক্করে কিছু তো ভালো হচ্ছে। আমিও খুব খুশি। এবার শারদাকে কেউ বিরক্ত করবে না, সে নিশ্চিন্তে ঝিঙে গাছের সাথে থাকতে পারবে। সেটা আমি বাবা অনেক আগেই করে দেখে নিয়েছি। একবার বাচ্চারা স্কুল থেকে ফিরে এসে দেখে শাশুড়ি মা একটা দড়ি দিয়ে ওই ঝিঙে গাছটাকে বেঁধেছে, আর সেই দড়ির সাহায্যে টেনে বের করার চেষ্টা করছে। সত্যি কি না বাচ্চারা? হ্যাঁ দাদু, আমরা দেখেছিলাম ঠাকুমা দড়ি দিয়ে ওই গাছটাকে বেঁধে তুলে ফেলার চেষ্টা করছিল। ওই গাছটা এমন যেটাতে না কোনো ফুল হয় আর নাই কোনো ফল হয়। তাই আমি চাই না যে এরকম কোনো গাছ আমাদের বাড়িতে থাকুক। দড়ি দিয়ে বেঁধে সেটা তুলছিলাম, কিন্তু কিন্তু কি শারদা? কিন্তু ঠাকুমা সেখানেই ধরাম করে পড়ে যায়। তা দেখে আমার আর দাদার খুব হাসি পায়। হ্যাঁ না দাদা? তাদের কথা শুনে রমেশ আর প্রসাদও হাসতে লাগে। শারদা তা শুনে ভীষণভাবে রেগে যায়, আর অনামিকা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন শারদা দেখে বাড়িতে কেউ নেই। তখন একটা কুড়ুল নিয়ে সোজা সেই ঝিঙে গাছের কাছে সে যায়। তুমি তো এরকমই থাকবে, তাও আবার ঘরের সামনে, যেটা একদম আমার পছন্দ হয় না। তাই আমি চাই তোমাকে তুলে ছিঁড়ে ফেলে দিতে। এই দেখছো, এটা হচ্ছে কুড়ুল। এইটা দিয়ে আজ আমি তোমার সব কাজ শেষ করব। একথা বলে কুড়ুল দিয়ে সে জোরে জোরে গাছটাকে কাটতে লাগে, কিন্তু গাছটিতে কিছুই হয় না। উল্টো শারদা ক্লান্ত হয়ে পড়ে, তার নিঃশ্বাস ফুলতে লাগে। এ আবার কি রকমের ঝিঙ্গে গাছ! দড়ি দিয়ে টেনে বের করার চেষ্টা করলাম, হলো না। কুড়ুল নিয়ে এসে কত মারছি, কিন্তু এই গাছটির গায়ে একটাও দাগও হলো না। এবার আমি যে কি করি কে জানে বাবা। শারদা ক্লান্ত হয়ে পড়ে সোজা নিজের ঘরে চলে যায়, আর গিয়ে কেরোসিনের কৌটোটা নিয়ে আসে। এবার তুমি দেখো আমি কিভাবে তোমার বিনাশ করি। একথা ভেবে সে কেরোসিন ঢেলে গাছটির ওপরে আগুন জ্বালিয়ে দেয়। উল্টে শারদার শরীর জ্বলতে লাগে। শারদার পেছন থেকে পুরো আগুন লেগে গেছিল। তা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, আর তারপর সে জোরে জোরে চিৎকার করতে লাগে, এ যে আগুন, আগুন! হে ঈশ্বর, তুমি আমার রক্ষা করো। এভাবে সে চিৎকার করছিলই ততক্ষণে অনামিকা বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরে আসে। শারদাকে ওভাবে আগুনে জ্বলতে দেখে অনামিকা ভীষণ ভয় পেয়ে যায়। কাছেই জলের পাইপ রাখা ছিল, তা দিয়ে সে জল দিতে লাগে। ততক্ষণে শারদার অর্ধেক শরীর জ্বলে গেছিল। তাড়াতাড়ি করে অনামিকা অ্যাম্বুলেন্সকে ফোন করে নিজের ঘরের অ্যাড্রেসটা দেয়। তারপর সঙ্গে সঙ্গ প্রসাদ আর রমেশকে ফোন করে অনামিকা পুরো ব্যাপারটা জানায়। বাচ্চারা, তোমরা বাড়িতে কিন্তু খুব সাবধানে থাকবে। সে কথা বলছিলই ততক্ষণে সেখানে অ্যাম্বুলেন্স এসে পড়ে। তাড়াতাড়ি করে অনামিকা আধজলা শারদাকে তুলে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে যায়। প্রসাদ আর রমেশও তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। সেখানে অনামিকা পুরো ব্যাপারটা খুলে বলে। ততক্ষণে ডাক্তারবাবুও সেখানে এসে পড়েন। এখন আমার হাতে কিছুই নেই। ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই কাঁদতে লাগে। মা অনামিকা, আমাদের ঘরের ওই ঝিঙে গাছটা জাদুই ঝিঙে গাছ। তুমি গিয়ে ক্ষমা চাও। শারদাকে ছাড়া ওই ঘরে যে থাকা যাবে না। প্রসাদের এ কথা শোনার পরে অনামিকারও মনে হয় যে তিনি সত্যি কথাই বলছেন। সঙ্গে সঙ্গ সে দেরি না করে বাড়িতে গিয়ে ওই ঝিঙে গাছের সামনে হাত জোড় করে সে প্রার্থনা করতে লাগে। বাবা যে কথা বললেন যে তুমি একটি মায়াবী ঝিঙে গাছ, যেরকম সব মানুষের ভেতরে একটা মন থাকে, ঠিক সেরকমই সব গাছের মধ্যে বনদেবী বাস করেন। আমি হাত জোড় করে বিনতি করছি, আমার শাশুড়ি মাকে আবার আগের মতন করে দাও। অনামিকা যখন বিনতি করে কথা বলে, সঙ্গে সঙ্গে ওই ঝিঙে গাছটা জগমগ করে ওঠে। গাছের প্রত্যেকটি ডালিতে ঝিঙে ঝুলতে লাগে। ঠিক সেই সময় হঠাৎ করে অনামিকা একটি আওয়াজ শুনতে পায়। অনামিকা, তোমার শ্বশুর মশাই যে কথা বললেন, আমি সত্যি একটি মায়াবী ঝিঙে গাছ। তুমি যদি চাও ঝিঙে তুলে নিয়ে গিয়ে রান্না করতে পারো, আর সেই ঝিঙের তরকারি শাশুড়ি মা খেলে তিনি আগের মতন হয়ে উঠবেন।
এভাবে বলার পরে সেই ঝিঙে গাছের ঝকমক করা আলোটি বন্ধ হয়ে যায়। অনামিকা ভীষণ আনন্দিত হয়। হাসপাতাল থেকে সারদা নিজের বাড়ি ফিরে আসে। অনামিকা প্রত্যেক দিন ঝিঙের তরকারি বানিয়ে শাশুড়িমাকে খাওয়ায়। এভাবেই দিন কাটতে লাগে আর আস্তে আস্তে করে সারদা সুস্থ হতে লাগে। সময়ের সাথে মায়াবী ঝিঙের তরকারি খেয়ে সারদা এবার একদম সুস্থ হয়ে ওঠে। তখন থেকে সবাই একসাথে মিলে মিশে ওই ঝিঙে গাছের দেখাশোনা করে আর আনন্দে সুখে জীবন কাটাতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। জঙ্গলের পাশে পুকুরের কাছে রঙ্গা অনামিকার গরুটিকে খুঁজছিল। সে দেখে সারদা একটি গাছের তলায় ঘুমিয়ে আছে। সারদা মা ঘুমুচ্ছে এখানে, তার মানে গরুটি আশেপাশেই কোথাও আছে। এদিকে গঙ্গা বলল গরুটিকে ধরে তাকে ইঞ্জেকশন লাগাতে, যাতে সে দুধ না দেয়, না হলে সে মেরেই ফেলবে। একথা ভেবে সারদাকে দেখতে দেখতে রঙ্গা সেখান থেকে চলে যায়। মোটা নাটা গঙ্গা নিজের দুধের ট্রাকটি চালাচ্ছিল। মনে হয় না এই রঙ্গাকে যে কাজ দেয়া হয়েছে সে আদৌ করতে পারবে। যদি করে থাকতো তাহলে ফোন করত। ফোন করেনি যখন, তার মানে অনামিকার গরুটাকে ইঞ্জেকশন দিতে পারেনি, যাতে সে দুধ না দিতে পারে। আর যদি সে গরুটিকে ইঞ্জেকশন না দিতে পারে তাহলে আমার হাত থেকে তার রক্ষে নেই। একথা ভেবে সে নিজের দুধের ট্রাকটিকে পুকুর পাড়ে গিয়ে থামায়। ট্রাক থেকে নেমে সে চারিদিকে দেখে, কিন্তু সে কাউকেই আর দেখতে পায় না। এখানে আশেপাশে কেউ নেই, এটাই ভালো সুযোগ। চলো তাহলে দুধে জল মেশানো যাক। ঠিক সেই সময় বৌমা অনামিকা মাথায় ঘাসের বান্ডেল নিয়ে পুকুর পার হয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। তখন তার নজর পড়ে গঙ্গার দুধের ট্রাকটির উপরে, যেটি সেখানেই দাঁড়িয়েছিল। এ তো মনে হচ্ছে গঙ্গার দুধের ট্রাকটা না? তবে গঙ্গা গেল কোথায়? একথা ভেবে সে চারিদিকে দেখতে লাগে। ততক্ষণে গঙ্গা গাছের পেছনে লুকিয়ে পড়ে। ভালো হয়েছে, পুকুর থেকে জল তোলার সময় আমি অনামিকাকে হঠাৎ করে দেখে ফেললাম, তাই সঙ্গে সঙ্গে গাছের পেছনে এসে লুকিয়ে পড়লাম। যদি সে আমাকে দুধে জল মেশাতে দেখে নিত তাহলে তো সব গ্রামবাসীদেরকে গিয়ে বলে দিত। এমনটা ভেবে গঙ্গা তো লুকিয়ে পড়ে। সে গাছের পেছন থেকে অনামিকাকে তো দেখতে পায়, কিন্তু অনামিকা গঙ্গাকে কোথাও দেখতে পায় না। হয়তো গঙ্গার ট্রাকটা ধোয়ার জন্য এখানে নিয়ে এসছে। তবে আমি গঙ্গার কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন ভাবছি? আমার শাশুড়ি মা কোথায়, আর গরুগুলোই বা কোথায়? একথা ভেবে সে এগিয়ে যেতে লাগে। ওদিকে রঙ্গা একটা গরুকে ঘাস খেতে দেখে। দেখে সে ভীষণ আনন্দিত হয়। আরে বাহ, এই তো অনামিকার গরুটা। এবার আমি তাড়াতাড়ি গিয়ে গরুটিকে ইঞ্জেকশনটা লাগিয়ে দিই। এইভাবে খুশি খুশি সে গরুটির দিকে এগিয়ে যায়। ইঞ্জেকশনটি বের করে, কিন্তু রঙ্গাকে গরুটি দেখে ফেলে। কষে একটা লাথি মারে। রঙ্গা দূরে ছিটিয়ে গিয়ে পড়ে। ততক্ষণে ইঞ্জেকশন হাওয়ায় উড়ে এসে রঙ্গার গায়ে লেগে যায়। রঙ্গার ভীষণ ব্যথা হয়। হে ভগবান, এই ইঞ্জেকশনটা তো গরুর জন্য ছিল, যাতে সে দুধ না দেয়, কিন্তু ইঞ্জেকশনটা তো আমাকেই লেগে গেল। এবার আমার কি হবে? একথা ভাবছিলই ততক্ষণে সারদা রেগে মেগে তার দিকে আসে। কি ব্যাপার রঙ্গা, এত জোরে চিৎকার করলে? তোমার চিৎকারে আমার ঘুমটাই ভেঙে গেল। যত সব গর্ধব। একথা বলে সারদা নিজের গরুর দিকে যায় আর তাকে খুব আদর করে বলে, শালিনী, অনেক ঘাস খেয়েছো, চলো এবার বাড়ি চলো। একথা বলে গরুটিকে সঙ্গে করে নিয়ে সারদা বাড়ির দিকে যেতে লাগে। গরুটি আগে আগে আর সারদা তার পিছু পিছু হেঁটে যায়। ওদিকে রঙ্গা ইঞ্জেকশন লাগানো অবস্থাতেই গঙ্গা যে পুকুর পাড়ে ছিল তার কাছে যায়। কি হে রঙ্গা, ইঞ্জেকশনটা লাগিয়েছ তো, যাতে গরুটি দুধ না দিতে পারে? তখন রঙ্গা দুঃখিত হয়ে বলে, গঙ্গা মা, একবার আপনি আমার পেছনে দেখুন। বোকা মানুষ, তুমি আমায় তোমার পেছনে দেখতে বলছো? মা, আমাকে ভুল বুঝবে না, শুধু বলেছি আমার পেছনে যে ইঞ্জেকশনটা লেগে আছে সেটা দেখুন, এইটুকু। রঙ্গার পেছনে যে ইঞ্জেকশনটা লেগেছিল সেটা সারদা দেখে আরো রেগে যায়। বোকা মানুষ, আমি বলেছিলাম এই ইঞ্জেকশনটা নিয়ে গিয়ে গরুকে লাগাতে, ঘুমের ঘোরে নিজেকেই লাগিয়ে নিয়েছো। এবার দুঃখিত হয়ে আমাকে সেটা দেখাতে এসছো? তুমি কি একটা কাজও ভালো করে করতে পারো না? তারপর দুধে জল না মিশিয়েই
গঙ্গা নিজের ট্রাকটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। গরিব বৌমা অনামিকা দুধ দুইতো, তারপর সেই দুধটা নিয়ে গিয়ে গ্রামে বিক্রি করত। সেই টাকা থেকেই সে ঘর সংসার চালাতো আর বাচ্চাদেরকে লেখাপড়া করাতো। তখন একদিন মিষ্টির দোকানের গুরু অনামিকার বাড়িতে আসে। ঠিক সেই সময় অনামিকার প্রতিবেশী গঙ্গা গুরুকে অনামিকার বাড়িতে যেতে দেখে ফেলে আর ভাবতে লাগে, হায় ভগবান, এই মিষ্টির দোকানের গুরু অনামিকার বাড়িতে হঠাৎ করে নিশ্চয়ই কোনো বড় অর্ডার দিতে এসেছে। আমাকে জানতেই হবে ব্যাপারটা কি, না হলে যে আমি শান্তভাবে চুপচাপ বসতে পারবো না বলে অনামিকার বাড়ির দিকে যেতে লাগে। গুরু অনামিকার বাড়িতে একটি চেয়ারে বসেছিলেন। অনামিকা বা, সারদা দিদি, বাড়িতে কেউ নেই নাকি? এভাবে ডাক দেয়াতে অনামিকা আর সারদা দুজনেই ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। দেখে মিষ্টির দোকানের গুরু তাদের বাড়িতে এসেছেন। মিষ্টির দোকানের গুরু, আসুন আসুন, বৌমা বসার জন্য চেয়ার দাও। এ কথা বলে অনামিকা ঘরের ভেতর থেকে বসার জন্য একটা চেয়ার নিয়ে এসে বাইরে তাকে বসতে দেয়। ততক্ষণে গঙ্গাও তাদের বাড়িতে আসে, দেখে গুরু বসে আছে। ও মিষ্টি দোকানের বাবু, আপনি এসেছেন। এটা তো আমার বাড়ি নয়, এটা গরিব বৌমা অনামিকার বাড়ি। ওই সামনের বাড়িটা দেখছেন, ওটা আমার। চলুন ওখানে গিয়েই কথা বলবো। আমার তোমার সাথে প্রয়োজন নেই গঙ্গা, আমি অনামিকার সাথেই কথা বলতে এসেছি। একথা শুনে গঙ্গার মুখ হাড়ি হয়ে যায় আর সে মনে মনে খুব গালাগালি দিতে লাগে। বলুন বাবু, আপনি আমাদের বাড়িতে হঠাৎ করে এলেন যে? দেখো মা, পরমেশ্বর যে আমার মিষ্টির দোকানে কাজ করে, সে হঠাৎ করে গ্রামে চলে গেছে। এবার 2000 খোয়া বানাবার অর্ডার এসছে। আমি শুনেছি যে তুমি নাকি খোয়া খুবই সুস্বাদু বানাও। তোমাকে আমার জন্য এই কাজটা করতেই হবে, আমার সম্মান রাখতেই হবে মা। একথা বলে কিছু টাকা বের করে সে অনামিকার হাতে দেয়। টাকা দেখে সারদা ভীষণ আনন্দিত হয়ে যায় আর টাকাটা ফট করে নিজে নিয়ে নেয়। আপনি বাড়ি যান বাবু, আমার বৌমা আপনার প্রয়োজন মতন খোয়া বানিয়ে দিয়ে দেবে। সারদা এ কথা বলছিলই ততক্ষণে গঙ্গা মধ্যেখানে বলে ওঠে, আরে মিষ্টি দোকানের বাবু, হয়তো আপনি জানেন না, আমার থেকে ভালো খোয়া কেউ বানাতে পারে না। অনামিকাকে যা দিচ্ছেন তার অর্ধেক আমাকে দেন, আমি তাতেই বানিয়ে দেব। একথা বলে সারদার হাত থেকে টেনে সে টাকাটা নিয়ে নেয়। তা দেখে সারদা ভীষণ রেগে যায়। গঙ্গা, ওই টাকাটা সারদাকে ফিরিয়ে দাও, তোমার উপরে আমার একটুও বিশ্বাস নেই। এভাবে বলাতে গঙ্গা গজগজ করতে করতে সারদাকে টাকাটা ফিরিয়ে দেয়। বাবু, খোয়া তৈরি হয়ে গেলে আমি আপনাকে জানাবো, আপনি এসে নিয়ে যাবেন। একথা শুনে গুরু আনন্দিত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু গঙ্গার মনে মনে খুব জ্বলন হয়, ঈর্ষা হয়। তুমি দুধ দিয়ে চাচি বানাবে? বানাও বানাও, আমিও দেখবো কিভাবে তুমি চাচি বানাও। সেখান থেকে গঙ্গা তারপর চলে যায়। সেই রাত্রিবেলাতেই যখন সবাই ঘুমিয়ে পড়েছিল বাড়িতে, গঙ্গা অনামিকার বাড়িতে চুপি চুপি একটা ইঞ্জেকশন নিয়ে ঢোকে। সেই সময় গরুটি ঘুমুচ্ছিল। এটা ভালো সময়, গরুটিও ঘুমুচ্ছে। গঙ্গা গিয়ে গরুটিকে ইঞ্জেকশন লাগায়। গরুটির যেই ব্যথা হয় সে খুব জোরে লাথি মারে। গঙ্গা ছিটকে গিয়ে গোবরের ওপরে পড়ে, কিন্তু তা সত্ত্বেও সে হাসে, এই ভেবে যে উদ্দেশ্য নিয়ে সে এসেছিল সেটা তো হয়ে গেছে। পরের দিন অনামিকা একটি পাত্র নিয়ে গরুটির কাছে যায় দুধ দুইবার জন্য। তারপর সেখানে বসে দুধ দুইতে লাগে। দুধে অনামিকার পাত্রটি ভরে যায়। দেওয়ালের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে গঙ্গা তা দেখে খুব অবাক হয়ে যায়। তারপর সে দুধটা ভেতরে নিয়ে গিয়ে অনামিকা বেশ ভালোভাবে চাছি বানায়। গঙ্গার খুব হিংসে হয়, সে মনে মনে গালাগালি দেয়। তারপর নিজের গরুটিকে দেখতে যায়, দেখে সে দুধ দিচ্ছে না। তা দেখে সে অবাক। তারপর মনে কষ্ট নিয়ে, কোথায় আমি ভেবেছিলাম অনামিকার গরু যেন দুধ না দেয়, আমার গরুটাই এবার দিচ্ছে না, আর ওদিকে অনামিকার গরু ভালো দুধ দিচ্ছে, এসব আমি মানব না। একথা বলে দেওয়াল থেকে ঝেঁকে সে দেখে শাশুড়ি বৌমা বসে খোয়া বানাচ্ছে। গঙ্গার আগের মাথায় একটা লাঠি নিয়ে আসে অনামিকার গরুটিকে মারার জন্য। ততক্ষণে গোমাতা নিজেই সেখানে প্রকট হয়ে যান। গঙ্গা, তোমার মনে খারাপ উদ্দেশ্য আছে,
তাই তোমার গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরেও তোমার শিক্ষা হয়নি? তুমি অনামিকার গরুটিকে মারতে এসেছো। এসব করে তোমারই ক্ষতি। কিন্তু অনামিকার মন পরিষ্কার, তাই সে আজকে মায়াবী দুধ পাচ্ছে। একথা বলাতে গঙ্গা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। গোমাতাও অদৃশ্য হয়ে যায়। তারপর শাশুড়ি বৌমা মিলে যে চাছিটা বানিয়েছিল সেটা তারা গুরুর হাতে দিয়ে দেয়। গুরুও তাদের হাতে বাকি টাকাটা দিয়ে সেখান থেকে চলে যায়। তা দেখে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয়। মা, এই সব কিছু সম্ভব হয়েছে গোমাতার আশীর্বাদে। আমি গরুটিকে একটু খাইয়ে আসছি। একথা বলে অনামিকা গরুটির কাছে যায়। দেখে সেখানে গঙ্গা অজ্ঞান হয়ে পড়ে আছে। গঙ্গা নিঃশব্দ হয়ে গেছিল। সে খুব দুঃখিত ছিল। গরিব বৌমা অনামিকাকে দেখে হাত জোর করে সে প্রণাম করে আর সেখান থেকে চলে যায়। আর অনামিকা খুব আদর করে গরুটিকে চারা খাওয়াতে লাগে। এই ছিল আজকের গল্প। নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।